হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 3 থেকে দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য এবং এদের তুলনা। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। আধুনিক শিক্ষার ইতিহাসে যে দুজন শিক্ষাবিদ গতানুগতিক কঠোর এবং যান্ত্রিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে শিশুকেন্দ্রিক শিক্ষার জোয়ার এনেছিলেন তারা হলেন ফ্রেডরিক ফয়বেল এবং মাদার মারিয়া মন্তেশ্বরী। ফয়বেল প্রবর্তিত 1837 সালে কিন্ডারগার্টেন এবং 1907 সালে মন্টেশ্বরী প্রবর্তিত মন্টেশ্বরী পদ্ধতি উভয়ই শিশুর স্বাধীনতা ও মনস্তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে প্রয়োগ কৌশল ও দার্শনিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এই দুই পদ্ধতির মধ্যে বেশ কিছু নিজস্ব বৈশিষ্ট্য ও পার্থক্য লক্ষ্য করা যায়। এখানে কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য এবারে দেখো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শিশু উদ্যান। কিন্ডারগার্টেন শব্দটির অর্থ হলো শিশু উদ্যান। ফয়বেল বিদ্যালয়কে একটি বাগানের সাথে তুলনা করেছেন, যেখানে শিশুরা হলো চারাগাছ এবং শিক্ষক হলেন মালি। মালির নিবিড় পরিচর্যায় যেমন চারাগাছ বেড়ে ওঠে, তেমনি শিক্ষকের স্নেহ ছায়ায় শিশু বিকশিত হয়। পরের পয়েন্ট হচ্ছে দেখো, খেলার মাধ্যমে শিক্ষা। ফয়বেল খেলাকে শিশুর আত্মবিকাশের প্রধান মাধ্যম হিসাবে দেখেছেন। তার মতে খেলা কোনো সময় নষ্ট নয়, বরং শিশুর স্বতঃস্ফূর্ত কাজ। তাই এই পদ্ধতিতে পাঠ্যপুস্তকের বদলে খেলার ছলে শিক্ষা দেওয়া হয়। তারপর গিফট ও অকুপেশন। শিক্ষার উপকরণ হিসাবে ফয়বেল কিছু বিশেষ বস্তু উদ্ভাবন করেন যা গিফট বা উপহার নামে পরিচিত, যেমন রঙিন বল, ঘনক, সিলিন্ডার। এইগুলো এই গিফটগুলি ব্যবহার করে শিশু যা তৈরি করে বা যে কাজ করে তাকে বলা হয় অকুপেশন বা বৃত্তি। তারপরে সামাজিকীকরণ ও গান। এই পদ্ধতিতে শিশুর সামাজিক বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাদার প্লে বা বিভিন্ন নার্সারি গান, ছড়া এবং দলগত অভিনয়ের মাধ্যমে শিশুর মধ্যে সমবেত হওয়ার আনন্দ ও শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলে। তারপর হচ্ছে মন্টেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্য। মন্টেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্য এখানে কি বলা হচ্ছে দেখো, প্রস্তুত পরিবেশ। মন্টেশ্বরী পদ্ধতিতে শিশুর শিক্ষার জন্য একটি নিয়ন্ত্রিত বা প্রস্তুত পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আসবাবপত্র থেকে শুরু করে সব উপকরণ শিশুর উচ্চতা ও সাধ্যের মধ্যে রাখা হয়, যাতে সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রিয় প্রশিক্ষণ। ইন্দ্রিয় প্রশিক্ষণে কি বলা হচ্ছে, মন্টেশ্বরী শিক্ষার মূল ভিত্তি হলো জ্ঞানেন্দ্রিয়ের প্রশিক্ষণ। মারিয়া মন্টেশ্বরী বিশ্বাস করতেন ইন্দ্রিয়গুলি হলো জ্ঞানের প্রবেশ পথ। তাই স্পর্শ, শ্রবণ, দর্শন ও স্বাদ গ্রহণের অনুভূতিগুলোকে তীক্ষ্ণ করার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। নেক্সট হচ্ছে দেখো, স্বশিক্ষণ উপকরণ। এখানে শিক্ষার জন্য বিশেষ বৈজ্ঞানিক যন্ত্রপাতি বা দ্বিধাকতিত উপকরণ ব্যবহার করা হয়। এগুলির বিশেষত্ব হলো শিশু এগুলি ব্যবহারের সময় ভুল করলে নিজেই তা বুঝতে পারে এবং সংশোধন করতে পারে। তারপরে বাস্তব জীবনের অনুশীলন। কাল্পনিক খেলার পরিবর্তে মন্তেশ্বরীর পদ্ধতিতে দৈনন্দিন জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফ এক্সারসাইজের ওপরে জোর দেওয়া হয়, যেমন বোতাম লাগানো, জুতো পরা, ঘর গোছানো বা শিশুকে স্বনির্ভর করে তোলে। আর ব্যক্তিগত স্বাধীনতা। পরের পয়েন্ট, মন্তেশ্বরী পদ্ধতিতে দলগত ক্লাসের পরিবর্তে প্রতিটি শিশুকে তার নিজস্ব মেধা ও গতি অনুযায়ী শেখার সুযোগ দেওয়া হয়। শিশু নিজের পছন্দ মতো কাজ বেছে নিতে পারে, যা তার আত্মবিশ্বাস বাড়ায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী পদ্ধতির মধ্যে তুলনা। এই পোর্শনটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এবার এখানে তুলনা দেখো। প্রথমে হচ্ছে খেলা বনাম কাজ।
কিন্ডারগার্টেন পদ্ধতিতে খেলা হলো শিক্ষার মূল মাধ্যম এবং এখানে শিশুর কল্পনা শক্তি প্রশ্রয় দেওয়া হয়, রূপকথা বা কাল্পনিক গল্প এখানে সমাদিত। অন্যদিকে মন্টেসরি পদ্ধতিতে খেলাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, বরং বাস্তবধর্মী কাজ বা অনুশীলনের ওপরে জোর দেওয়া হয়। মন্টেসরির রূপকথা বা অলীক কল্পনার বিরোধী ছিলেন। তারপর হচ্ছে দেখো সামাজিক বনাম ব্যক্তিগত। কিন্ডারগার্টেন পদ্ধতিতে শিশুদের দলগত গান এবং সমবেত ক্রিয়াকলাপের মাধ্যমে সামাজিকরণের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। অপরদিকে মন্টেসরি পদ্ধতিতে শিশুর ব্যক্তিগত স্বাতন্ত্র্য এর ওপরে জোর দেওয়া হয়। এখানে শিশু নিজের মতো করে একা কাজ করতে পছন্দ করে। তারপরে কি আছে দেখো পরের পয়েন্ট হচ্ছে শিক্ষকের ভূমিকা। কিন্ডারগার্টেনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত সক্রিয়। তিনি সেখানে একজন গাইড বা মালির মতো শিশুকে পথ দেখান এবং খেলার সাথী হন। কিন্তু মন্টেসরি পদ্ধতিতে শিক্ষক হলেন একজন পরিচালক বা পর্যবেক্ষক। তিনি আড়াল থেকে শিশুকে লক্ষ্য করেন এবং শিশুর সমস্যায় পড়লে তবেই সাহায্য করেন। তারপর হচ্ছে উপকরণের প্রকৃতি। ফয়েবেল গিফট সংখ্যক নির্দিষ্ট এবং এগুলির প্রতীক মূল্য আছে। এগুলি দিয়ে শিশু যা খুশি তৈরি করতে পারে। কিন্তু মন্টেসরির দ্বিধাগতিক উপকরণের সংখ্যা প্রচুর এবং এগুলির ব্যবহারের নিয়ম নির্দিষ্ট। শিশু চাইলে এগুলি দিয়ে যা খুশি করতে পারে না, বরং নির্দিষ্ট নিয়ম মেনে শিখতে হয়। তারপরে শৃঙ্খলার ধারণা। কিন্ডারগার্টেনের শৃঙ্খলা মূলত শিক্ষকের ব্যক্তিত্ব ও দলগত কাজের মাধ্যমে আসে, কিন্তু মন্টেসরি পদ্ধতিতে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিনের কথা বলা হয়েছে, যা কাজের প্রতি মনোযোগ থেকে শিশুর ভেতর থেকে জেগে ওঠে। এবার উপসংহার দিয়ে শেষ করবে। তারপরের প্রশ্ন যেটা আছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, যে প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতির বিভিন্ন স্তর এবং সুবিধা অসুবিধা আলোচনা করো। এবার দেখো প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছো। আধুনিক শিক্ষাকেন্দ্রিক শিক্ষার ইতিহাসে প্রকল্প পদ্ধতি মানে প্রজেক্ট মেথড একটি উল্লেখযোগ্য সংযোজন। মহান দার্শনিক জন ডিউইর প্রয়োগবাদ এর ওপর ভিত্তি করে এই পদ্ধতির উদ্ভব হলেও 1918 সালে ডিউই এর ভাবশিষ্য উইলিয়াম কিলপ্যাট্রিক্স একে একটি বাস্তবসম্মত শিক্ষণ পদ্ধতি হিসাবে প্রতিষ্ঠা করেন। কিলপ্যাট্রিক্সের মতে প্রকল্প হলো একটি উদ্দেশ্যমূলক কাজ যা সামাজিক পরিবেশে সম্পূর্ণ আন্তরিকতার সাথে সম্পন্ন করা হয়। এবার প্রকল্প পদ্ধতির বিভিন্ন স্তর। এখানে প্রথম স্তর হচ্ছে দেখো পরিস্থিতির সৃষ্টি। শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের সামনে এমন একটি পরিবেশ বা পরিস্থিতি তৈরি করবেন যাতে শিক্ষার্থীদের মনে কোনো সমস্যা সমাধানের আগ্রহ বা কৌতূহল জাগে। তারা নিজেরাই যেন কাজ করতে আগ্রহী হয়। দ্বিতীয় হচ্ছে প্রকল্প নির্বাচন ও উদ্দেশ্য স্থাপন। শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী একটি বিষয় বা সমস্যা নির্বাচন করবে। শিক্ষক এখানে কেবল সহায়ক হিসাবে থাকবেন যাতে তারা ভুল সিদ্ধান্ত না নেয়। 3 নম্বর হচ্ছে পরিকল্পনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর। কাজটি কিভাবে সফল হবে তার জন্য শিক্ষার্থীরা শিক্ষকের সাহায্যে একটি সুনির্দিষ্ট নকশা বা পরিকল্পনা তৈরি করে। কাদের কী দায়িত্ব দেওয়া হবে তা এখানেই ঠিক করা হয়। তারপর কর্ম সম্পাদন। পরিকল্পনা মাফিক শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করতে শুরু করে। তারা সক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে বা পরীক্ষামূলক কাজ করে নিজেদের দায়িত্ব পালন করে। পরের পয়েন্ট হচ্ছে মূল্যায়ন। কাজ শেষ হওয়ার পর উদ্দেশ্য কতটুকু সফল হলো তা বিচার করা হয়। পরিকল্পনা ও কাজের মধ্যে কোনো ফাঁক ছিল কি না তা শিক্ষার্থীরা নিজেরাই বিচার করে। এবং তারপরে হচ্ছে বিবরণী লিখন। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজের খুঁটিনাটি পরিকল্পনা সমস্যা ও সমাধান সব কিছু একটি খাতায় বা প্রজেক্ট বুকে লিপিবদ্ধ করে রাখা হয় ভবিষ্যতে ব্যবহারের জন্য। এবার প্রকল্প পদ্ধতির সুবিধাগুলো দেখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মনস্তাত্ত্বিক ভিত্তি। এই পদ্ধতি শিক্ষার্থীদের আগ্রহ, চাহিদা ও সামর্থ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তাই তারা আনন্দের সাথে শেখে। তারপর সামাজিক গুণাবলী। দলগতভাবে কাজ করার ফলে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, নেতৃত্বদান এবং ধৈর্যের মতো সামাজিক গুণাবলী বিকশিত হয়। নেক্সট হচ্ছে শ্রমের মর্যাদা।
হাতে কলমে কাজ করার ফলে শিক্ষার্থীদের মনে কায়িক শ্রমের প্রতি শ্রদ্ধা ও মর্যাদা বোধ জাগে। তারপর বাস্তবধর্মী শিক্ষা, এটি মুখস্থ বিদ্যাকে নিরুৎসাহিত করে এবং জীবনের বাস্তব সমস্যার সাথে শিক্ষার সংযোগ ঘটায়। তারপর প্রকল্প পদ্ধতির অসুবিধা, সময় সাপেক্ষ। এখানে কি বলা হচ্ছে, দেখো এই পদ্ধতিতে একটি সাধারণ বিষয় শিখতে প্রচুর সময়ের প্রয়োজন হয়, ফলে নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করা কঠিন হয়ে পড়ে। নেক্সট হচ্ছে ব্যয়বহুল। ব্যয়বহুলে কি বলা হচ্ছে, দেখো বিভিন্ন উপকরণ ভ্রমণ এবং সরঞ্জাম সংগ্রহের প্রয়োজন হয় বলে এটি একটি ব্যয়বহুল পদ্ধতি, যা সাধারণ বিদ্যালয়ের পক্ষে সবসময় বহন করা সম্ভব হয় না। তারপর হচ্ছে অসংলগ্ন জ্ঞান, এই পদ্ধতিতে ধারাবাহিকভাবে সব বিষয় শেখা যায় না, ফলে শিক্ষার্থীদের জ্ঞান অনেক সময় বিচ্ছিন্ন বা খাপছাড়া হয়ে পড়ে। তারপরে উপযুক্ত শিক্ষকের অভাব, এই পদ্ধতি পরিচালনা করার জন্য যে ধরনের অভিজ্ঞ পরিশ্রমী ও দক্ষ শিক্ষকের প্রয়োজন হয় তা আমাদের দেশে অভাব রয়েছে। এবার উপসংহার দিয়ে শেষ করবে। পরিশেষে বলা যায়, প্রকল্প পদ্ধতির কিছু সীমাবদ্ধতা থাকলেও গতানুগতিক শ্রেণীকক্ষ শিক্ষকের একঘেয়েমি কাটাতে এর জুড়ি নেই। এটি শিক্ষার্থীকে কেবল পুঁথিগত বিদ্যা দেয় না, বরং তাদের ভবিষ্যতের একজন স্বনির্ভর, দায়িত্বশীল ও সমাজ সচেতন নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। তাই বর্তমানে প্রথাগত শিক্ষার পাশাপাশি প্রকল্প পদ্ধতির গুরুত্ব অনস্বীকার্য। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।